সোহিনীর দেওয়া সমস্ত প্রমাণের ভিত্তিতে জজ সাহেব এবার চন্দ্রের শাস্তি ঘোষণা করলে চন্দ্র নিজেকে বাঁচাতে হাত জোর করে জজের কাছে ক্ষমা চাইতে লাগলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী মুখার্জিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে অয়নদীপ মুখার্জি। আর তখনই বলতে লাগলো, আপনাদের সাথে নিশ্চয়ই প্রেমের সম্পর্ক ছিল স্বতন্ত্র বসে। তখনই কমলিনী হেসে কথা উড়িয়ে দেয় আর বলতে লাগলো, হ্যাঁ বন্ধুত্বের মধ্যে তো প্রেমের সম্পর্ক থাকবেই। তারপর বলতে লাগলো, তাহলে আপনি আপনার স্বামীর সাথে কেন সংসারটা করতে চাইছেন না? তখন কমলিনী বলতে লাগলো, আমি প্রথমত আমার স্বামীর সাথে সংসারটা করতে চাইছি না। উনি ফিরে আসার পর থেকে ওনার মধ্যে একটা অদ্ভুত আচরণ আমি দেখতে পাই। উনি কোনোদিন আমাকে ভালোই বাসেননি, তাহলে উনি এতদিন পর আমার সাথে থাকতে চাইছেন। দ্বিতীয়ত হলো, উনি ফিরে আসার পর একটা মেয়ে এসেছিল আর তার সাথে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসেছিল, আর উনি তার স্ত্রী হিসাবে বলেছিল, সেটাতে আমার খটকা লেগে যায়। তৃতীয়ত হলো, উনি একের পর এক দিনের পর দিন আমার সাথে যেভাবে মিথ্যে কথা বলেছেন, তারপরে তারপরে আমার না ওনার সাথে সংসার করাটাই আমার মন থেকে উঠে গিয়েছে। তাই আমি ওনার সাথে সংসার করতে চাই না। তখন এই কথা বলার সাথে সাথে অয়ন বলতে লাগলো, ও আচ্ছা, আপনি ওনার সাথে সংসার করতে চাইছেন না, আপনি স্বতন্ত্র বসুর সাথে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য, তো সেটা আমরা বুঝতে পারছি, সবটা বুঝতে পারছি। তখন এই কথা বলার সাথে সাথে কমলিনী বলতে লাগলো, জজ সাহেব আমি কোনো মিথ্যে কথা বলছি না। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনের মধ্যে একটা সম্পর্ক থাকা দরকার, কিন্তু আমাদের মধ্যে সেই সম্পর্কটা নেই। আমাদের সম্পর্কটা যে স্বাভাবিক নেই সেটা আমি আপনাদেরকে বলেছি। না হলে আজকে আমি আইনের দ্বারস্থ হতাম না, আমি আজকে এখানে আসতাম না যদি আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা টিকে থাকার হতো। আমি এই সম্পর্ক রাখতে চাই না, কারণ উনি দিনের পর দিন আমার উপর অনেক মানসিক অত্যাচার করেছেন। ফিরে আসার পর থেকে উনি এমন আচরণ করেছেন যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এদিকে কমলিনী দাদা বলতে লাগলো, কাকাবাবু কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছেন, কেসটা তো আমার মনে হচ্ছে অন্যদিকে মোড় নিয়ে নিচ্ছে। তখন কাকাবাবু বলতে লাগলো, আমার মনে হচ্ছে বুড়িটা না ডিভোর্সটা পাবে না, আজকে যা হবার হয়ে যাবে, আজকে রায় দেওয়া হবে। এইদিকে অয়নদীপ বলতে লাগলো, আপনার ছেলে বলছে আপনাকে বেবিচারি, তাহলে আপনি এরপরে এই কথাগুলো বলবেন? তখন এই কথাটা বলার সাথে সাথে কমলিনী বলতে লাগলো, হ্যাঁ যার যা ইচ্ছে বলুক, একজন আমাকে বেবিচারি করবে তাই বললে যে আমি সেটাই হয়ে যাব সেটা তো না। আমি ওনার সাথে দিন কাটাতে যদি পারি তাহলে রাত কাটাতে অসুবিধা কোথায়? এটাই তো বন্ধুত্বের সম্পর্ক। যদি বিশ্বাসে না থাকে তাহলে? আর হ্যাঁ, দুর্ঘটনাবশত আমরা ওইদিন রাত কাটিয়েছিলাম। কিন্তু আমি সত্যিই যদি উনার সাথে রাত কাটাম না, তারপরও আমার মধ্যে কোনো ভয় থাকতো না, কোনো সংকোচবোধ থাকতো না। কারণ উনি আমাকে বিশ্বাস করে, আমি উনাকে বিশ্বাস করি। তখন এই কথা বলার সাথে সাথে জজ সাহেবের কাছে অয়নদীপ বলতে লাগলো, শুনতে পেয়েছেন? ওনারা কেন একসাথে সংসার করতে চাইছেন না? আমার মক্কেল এতটা একটা ভালো মানুষ, তার উপরে ওনার উপর কিভাবে মানসিক টর্চার করা হচ্ছে। আসলে উনি না সেই স্বতন্ত্র বসে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না। তাই তো উনি সম্পর্কটা অস্বীকার করে চলেছেন। কারণ সম্পর্কটা যদি থাকে তাহলে তো উনি সেই আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারবেন না। তখনই কমলিনী লয়ার বলতে লাগলো, স্যার আমি ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তখন জজ সাহেব অনুমতি দিলে উকিল কমলিনীকে জিজ্ঞাসা করতে চায়, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনার স্বামী যখন বাড়ি ফিরে এসেছিল তখনই তো ওই ভদ্রমহিলা এসেছিল, উনি কি বলে পরিচয় দিয়েছিলেন? তখন কমলিনী বলতে লাগলো, উনি তাকে তার নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন, সাথে একটা বাচ্চা মেয়ে এসেছিল, ওই মেয়েটা বাবা বলে ডেকেছিল। এই কথা বলার সাথে সাথে কমলিনীর উকিল বলতে লাগলো, জজ সাহেব এটা পয়েন্ট করুন। আর এটা তো স্বাভাবিক ঘটনা, একটা মেয়ের কাছে তার 20টা বছর হারিয়ে গেছে, 20 বছর পর্যন্ত তার স্বামী তার কাছে ছিল না। আইনত 7 বছর যদি কোনো মেয়ে স্বামীর সাথে না থাকে তাহলে কিন্তু বিয়েটা ইনভ্যালিড হয়ে যায়। তাই আমি আপনাকে একটা কথা বলে রাখি, বিয়েটা ইনভ্যালিড হয়ে গেছে। তখন অয়নদীপ হঠাৎ করে বলে উঠে, বিয়েটা যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে কিন্তু সেটার একটা সিলমোহর লাগে, কোর্টের কাছে নোটিশ করতে হয়। কমলিনীর উকিল তখন বলতে লাগলো, স্যার তখন ওনারা জানেন যে উনি মারা গেছেন, এমনকি ওনার সৎকার পর্যন্ত হয়ে গেছে, তাই উনি এই কাজটা করেননি। হ্যাঁ, একজন লোক কি করে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারে? উনি একটা বিয়ে করেছেন, তার একটা সন্তান আছে। তিনি জানেন না যে তিনি কত বড় একটা জঘন্য অপরাধ করেছেন? একটার পর একটা তিনি অপরাধ করেছেন, তার উপর তিনি কৃতজ্ঞতা বোধ না করে তিনি কেসটাকে এখানে টেনে নিয়ে এসেছেন। তখন বর্ষা তার স্বামীকে বলতে লাগলো, শোনো বুবলে, আমি তোমাকে একটা কথা বলি, তুমি না কিছু মনে করো না, এটা তোমার আর আমার মধ্যের কথা। তোমার বাবা না আমার মনে হচ্ছে ও মহিলাকে সত্যি বিয়ে করেছে। তখন এই কথা বলতে বুবলা রেগে যাওয়ার বলতে লাগলো, এসব কথা বন্ধ করো, আমার বাবা কেন বিয়ে করতে যাবে? এইদিকে কমলিনীর কাকা বলতে লাগলো, বুঝতে পারছি না কেসটা কোন দিকে মোড় নিচ্ছে। অন্যদিকে বর্ষা তখন বলতে লাগলো, হ্যাঁ ওই মেয়েটা তোমার বাবাকে কিন্তু বাপি বলেই ডেকেছে। তখন বুবলাই বলতে লাগলো, এটা সব শিখিয়ে দেওয়া কথা, সব শিখিয়ে
দেওয়া কথা। তখনই বর্ষা বলতে লাগলো, "না, না এটা শিখিয়ে দেওয়া কথা না। আমার মনে হচ্ছে সত্যি উনি আরেকটা বিয়ে করছেন আর ওই মেয়েটা ওনারই মেয়ে।" বুবলাই তখন বলতে লাগলো, "চুপ করো বর্ষা, আর একটা বাজে কথাও বলবে না।" এইদিকে কমলিনী লইয়া তখন বলতে লাগলেন, "একটা মানুষ আরেকটা বিয়ে করেছে, তার উপর সে কৃতজ্ঞতা স্বীকার না করে এখন তিনি এসেছেন এই সম্পর্কটা স্বীকার করতে। এই সম্পর্কটা যদি স্বীকার করে তাহলে ওই সম্পর্কটা তো অস্বীকার করা হবে। আইনত একটা স্ত্রী থাকতে আরেকটা স্ত্রী কিছুতেই স্বামী আরেকটা বিয়ে করতে পারে না। তার উপর তিনি এই জঘন্য অপরাধ কাজটা করছেন। তার উপর তাকে সবাই দয়া দেখানো হচ্ছে। উনি কত বড় একটা খারাপ কাজ করেছেন। তাকে শাস্তি না দিয়ে তাকে সবাই সহানুভূতি দেখানো হচ্ছে। কেন? ওই মেয়েটা কি অন্যায় করেছিল? ওই মেয়েটাকেও তো ওই লোকটাই পৃথিবীতে এনেছিল।" তখন জজ সাহেব বলতে লাগলো, "আপনার বলা শেষ হয়েছে? তাহলে আপনি জায়গায় গিয়ে বসতে পারেন।" তখনই চন্দ্র হঠাৎ করে বলে উঠে, "জজ সাহেব আমি না আপনাকে কিছু বলতে চাই। আমাকে কি একটু অনুমতি যদি দেন?" জজ সাহেব তখন বলতে লাগলো, "হ্যাঁ, অনুমতি দেওয়া হলো। আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন।" এই কথা বলার সাথে, সাথে তখন উম চ চন্দ্রের মা বলতে লাগলো, "আমার না বড্ড ভয় করছে রে বুবলাই। আমার ছেলেটা না ফেঁসে যায়।" বুবলাই তখন বলতে লাগলো, "কেন ফেঁসে যাবে? বাবার সাহস আছে। সেজন্য তো বাবা কাঠগড়ায় গিয়ে কথা বলছে। আর বাবা তো কোনো অন্যায় করেনি। যেটা সত্যি সেটাই বলবে।" এদিকে কমলিনী বলতে লাগলো, "এবার কি ওই মানুষটা কি বলবে সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ডিভোর্সটাই আজকে আটকে দেবে। ডিভোর্সটা আর হবে না।" তখন নতুন বলতে লাগলো, "আমারও সেটা মনে হচ্ছে। চন্দ্র ডিভোর্সটা আটকানোর জন্য এই কথাগুলি বলতে কাঠগড়ায় গিয়েছে। কি হবে সেটাই বুঝতে পারছি না।" চন্দ্র তখন বলতে লাগলো, "স্যার এতক্ষণ পর্যন্ত একটা ভদ্র মহিলাকে নিয়ে বারবার প্রশ্ন উঠছে। উনি নাকি আমার স্ত্রী, উনার মেয়ে নাকি আমার সন্তান। আরে বাবা, আমার চেহারার সাথে ওর বাবার কিছুটা মিল ছিল। ওর বাবা মারা গিয়েছে। তাই ও আমাকে বাবা বলে ডেকেছে। ওরা তো কিছুতে প্রমাণ করতে পারেনি যে উনি আমার স্ত্রী বা ও আমার সন্তান। তাহলে কি করে এই জঘন্য কথাটা বলতে পারে? স্যার আমি একটা কথা বলি, আমি বেশিদিন বাঁচব না। আমার শরীরের অবস্থাটা এমনিতে খারাপ। আমি খুব কষ্টে বেঁচে আছি। তাই আমি চাই মৃত্যুর আগে আমি আমার সন্তান, আমার স্ত্রী সবাইকে নিয়ে আমি একসাথে বাঁচতে চাই। এটাই আমার আপনার কাছে অনুরোধ। প্লিজ আপনি আমার দিকটা একবার বিবেচনা করে দেখবেন। সত্যি যদি আমি ওদেরকে বিয়ে করতাম, ওটা যদি আমার মেয়ে হতো, আমি কি আমার স্ত্রী সন্তানদেরকে এইভাবে ফেলে রেখে চলে আসতে পারতাম? ওদেরকে এইভাবে অবলীলায় ছেড়ে দিতে পারতাম? আমি আপনার কাছে হাত জোড় করে আবারও বলছি।" জজ সাহেব তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি আপনার কথা শুনলাম। আজকে আমি এই কেসের রায় ঘোষণা করব। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চন্দ্রোদয় মুখার্জি আর কমলিনী মুখার্জির বিয়েটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়নি। এখনো ভ্যালিড আছে। আর একটা ভুল বোঝাবুঝির কারণে উনি ২০ বৎসর দূরে ছিলেন। আর একটা হঠাৎ করে চিঠি এসেছিল তাই কমলিনী মুখার্জিও ভুল বুঝেছিলেন। তাই আমি চন্দ্রোদয় মুখার্জি আর কমলিনী মুখার্জিকে একসাথে এই কথা বলতে মিটিল তখন বলতে লাগলো, "জজ সাহেব প্লিজ আপনি আমাদেরকে ১ টা মিনিট সময় দিন। আমি কিছু বলতে চাই।" তখনই অয়নদীপ বলে উঠে, "না জজ সাহেব, সমস্ত কিছু যেহেতু হয়ে গেছে আর ওনাদের কথা শোনার কোনো দরকার নেই।" তখনই কমলিনী লয়ার বলতে লাগলো, "জজ সাহেব আমি তো আসল সাক্ষীকেই হাজির করতে পারলাম না। উনাকে আমি অনেকবার মেইল করেছিলাম কিন্তু উনি কোনো রিপ্লাই দেননি। আজকে যেহেতু সুযোগ এসেছে ওনাদেরকে কিছু বলার সুযোগটুকু দিন জজ সাহেব। আমি আর আপনার কাছে এটাই অনুরোধ। এইটাই তো আসল সাক্ষী। এই কেসের মূল সাক্ষী হলো এই সোহিনী দেবী। সোহিনী দেবী কি বলতে চায় সেটা একটু বলুন।" তখন বলতে লাগলো, "ঠিক আছে আমি আপনাদেরকে সময় দিলাম। সোহিনী দেবী আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন।" সোহিনী দেবী তখন কাঠগড়ায় এসে বলতে লাগলো, "জজ সাহেব ১ম এ আমি একজনের স্ত্রী, তারপর আমি একজনের মা। আমি আমার মাতৃসত্তার পরিচয়টা দিতে চাই। ওই চন্দ্রজয় মুখার্জি যে আমার স্বামী সেটা আমি মিথ্যে বলেছিলাম। কারণ উনি আমাকে বাধ্য করেছিলেন। আমি উনার স্ত্রী। আর ওই মেয়েটা উনারই মেয়ে। আমি আজকে সমস্ত সত্যিটা খুলে বলব। উনি আমাদেরকে বাধ্য করেছিলেন যেন উনি এই কেসটা থেকে বেরিয়ে আসতে পারেন। যেন আমরা মিথ্যে কথাটা বলি। আর তারপর আমাদের মধ্যে কিছু লেনদেন হয়েছিল। উনি আমাকে কিছু টাকা পয়সা দিয়েছিলেন, তাই আমি মুখটা বন্ধ করেছিলাম। আসলে উনি একজন জঘন্য খারাপ মানুষ। উনি আমার সমস্ত কিছু সর্বশান্ত করে দিয়ে আমার 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 মেয়েকে ছেড়ে দিয়ে উনি এখন এখানে এসে ওনাদের সম্পত্তিটা দখল করার চেষ্টা করছে। বিশেষত কমলিনী মুখার্জি নামে যে বাড়িটা ছিল সেই বাড়িটা দখল করার জন্য।" চন্দ্র তখন ভয় পেয়ে নিজেকে বাঁচানোর জন্য জজ সাহেবের কাছে বারবার করে হাত জোড় করে বলতে লাগলো, "জজ সাহেব এগুলি মিথ্যে কথা, মিথ্যে কথা।" তো বন্ধুরা সত্যি, সত্যি চন্দ্র কি এবার ছাড়া পাবে?